প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। এখন শুরু করছি ষষ্ঠ অংশ। 12। এক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে রইল রলিন্স। ভাবল, ঘোড়াগুলোর মালিক হয়তো আর কেউ, ওই লোকগুলো নয়। কে হতে পারে? খুরের সাপের দিকে তাকালো। ক্রিকের ধারে সেই 3 অশ্বারোহীর সঙ্গে দেখা করতে আসা চতুর্থ জনের ঘোড়াটার খুরের ছাপের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে যেন একটা সাপে। রাস্তায় ফিরে এসে হাঁটতে লাগলো টমাস। ভাবছে, লোক দুটো ঘোড়ার মালিক হয়ে থাকলে এখনো শহরেই আছে ওগুলো। দিনের বেলায় কারো চোখে না পড়ে শহরে ঢুকতে কিংবা শহর থেকে বেরোতে পারবে না কেউ। বোম্যানের সেলুনে ফিরে এলো রলিন্স। ওদের কাউকে চেনো বোম্যান? জানতে চাইল। কাঁধ ঝাঁকালো বোম্যান। না, তবে সেলুনে ঢোকার সাথে সাথেই বুঝে গেছি গোলমাল বাধাতে এসেছে শয়তানগুলো। আমিও। কি করতে হবে? আগে থেকেই জানতে মনে হয়। এবার কাঁধ ঝাঁকালো রলিন্স। নিউ ইয়র্কে সেলুনের রেস্তোরাঁয় গুন্ডা পান্ডা পিটিয়ে সোজা করেই বড় হয়েছি। কমপক্ষে 200 বার এরকম লোকদের মোকাবেলা করতে হয়েছে আমাকে। বন্দুক দিয়ে নিশ্চয়? ঠিক নেই, ছুরি আর হাতাহাতি চলতো বেশি। সবচেয়ে খারাপটাকে আগে কাত করে দাও, অন্যগুলো আপসে সিধে হয়ে যাবে। ওই লোকটাই আবার বলল, গোলমাল বাঁধাতে চেয়েছিল। সে গুলি করার সঙ্গে সঙ্গে বাকি দুটো গুলি করতে আরম্ভ করত। রডও এত সুন্দর সামাল দিতে পারত কিনা সন্দেহ। বোম্যানের দিকে চাইল টমাস রলিন্স। তাই কে জানে, এতক্ষণে হয়তো সমস্ত রহস্যই উদ্ধার করে ফেলতো ও চিনে ফেলতো আসল লোকটাকে। সত্যি কি কেউ আছে তেমন? দেখো, এই লোকগুলো শহরের বাইরে থেকে এসেছে। শহরের বাইরে কোথাও করা হয়েছে প্ল্যানটা। এদের পেছনে কেউ একজন না থেকেই পারে না। ঘোড়াগুলো দেখতে পারলে হতো। কেন? আশেপাশের কারো কি না বুঝতাম। পশ্চিমের লোকেরা ঘোড়া দেখলেই চিনতে পারে, ভুল হয় না। হঠাৎ বিড়বিড় করে উঠল টমাস। ধুস শালার, ঠিক একথাই তো বলছিল ক্রেইটন। মানে? খানিকক্ষণ আগে বলছিল পূবের লোকদের এই এক দোষ, সব ঘোড়াই একরকম লাগে তাদের কাছে। এরকম কিছু। ওই মেয়েটার ঘোড়াটা বোধহয় চিনে ফেলছে ও। মেয়েটা এসবে আছে বলছো? এরকম একজন ভদ্রমহিলা? কাঁধ ঝাঁকালো রলিন্স। টাকার লোভ সবারই আছে। টাকার জন্য কিছু করতে বাকি রাখে না এমন অনেক ভদ্রমহিলা আমার দেখা আছে। আবার রাস্তায় এসে দাঁড়ালো। পাশে একজন বন্ধু থাকতো যদি এখন, যে কেউ, ম্যাককলিন্স, ওল্ড স্মোক অথবা সেই বুড়ো, তার সঙ্গে কথা বলতে পারলে হতো। কারো সঙ্গে পরামর্শ করার দরকার। কাকে বিশ্বাস করবে? বোম্যানকে কি বিশ্বাস করা যায়? বুঝতে পারছে না টমাস। হ্যামিল্টন লোকটা কোনো সাহায্যে আসবে বলে মনে হয় না। ক্রেইটন? কামাশালার দিকে তাকালো রলিন্স। হাতুড়ির শব্দ পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ হলো। ব্যাপার কি? দ্রুত পায়ে কামাশালার দিকে এগিয়ে গেল রলিন্স। কাছাকাছি আসতেই হঠাৎ মহিলাকে দেখতে পেল।
হাতের আড়ালে সূর্যরশ্মির থেকে চোখ বাঁচিয়ে চেয়ে আছে এদিকে। তুমি কি টমাস? জানতে চাইল মহিলা। ক্রেইটন আমার স্বামী, ওকেই খুঁজছি, বলল টমাস রলিন্স। আমিও খাবার নিয়ে এলাম, এসে দেখেও নেই। চুলোর আগুন প্রায় নিভু নিভু। বুঝতে পারছি না, এই শহরে একটা মানুষ আর কোথায় যাবে? বোম্যানের সেলুনে গেছে হয়তো। সকালে বলছিল ওর সঙ্গে কি নাকি কথা আছে। থামলো মহিলা, তারপর আবার বলল, মার্শাল, দেখে আসবে একটু? ওখানে তো আমি যেতে পারবো না, সেলুনে নেই। ওখান থেকেই আসছি আমি। তাহলে? আমার ভয় করছে মার্শাল, ও তো কখনো এমন করে না, খুব নিয়মমাফিক চলাফেরা করে। কোথাও যাওয়ার থাকলে আমাকে নিশ্চয়ই বলতো। ও কি ঘোড়া সম্পর্কে আপনাকে কিছু বলেছিল? মানে একটা ঘোড়াকে চিনতে পেরেছে, এরকম কিছু? না তো, কি যেন ভাবছিল খুব। এটা ওর স্বভাব বিরুদ্ধ। অসম্ভব উদ্বিগ্ন দেখাচ্ছিল ওকে। উদ্বিগ্ন আমরা সবাই, ম্যাম, আমরা সবাই উদ্বিগ্ন। একটু বিরতি নিয়ে তারপর আবার বলল, ম্যাম, মহিলা বেশ আকর্ষণীয়। পরিচয় জানতে চাইলে এ মহিলা নির্দ্বিধায় বেশ গর্বের সঙ্গেই জবাব দেবে, গৃহিণী। ম্যাম, আপনার সাহায্য প্রয়োজন। এ শহরের সবাইকে আপনি চেনেন, আমি এখনো নতুন। সময় সময় পুরুষদের চেয়ে সঠিক ধারণা করতে পারে মেয়েরা। একটা ষড়যন্ত্র চলছে এ শহরে। আমার ধারণা গরু কেনার টাকাগুলো হাত করার পায়তারা করছে একদল বদমাশ। এদের বেশিরভাগ শহরের বাইরের লোকই হবে, তবে আমার বিশ্বাস শহরের কোনো লোকও জড়িত আছে এর সঙ্গে। সব কিছুর মূলেও আছে হয়তো সেই। এত ছোট্ট শহরে কিছুই গোপন রাখা সম্ভব নয়। ব্যাপারটা নিয়ে আপনি একটু ভেবে দেখবেন কেমন? আমি দেখছি। ক্রেইটন কোথায় গেল? এর মধ্যে যদি ফিরে আসে, বোম্যানের সেলুনে যেতে বলবেন ওকে। বিশ্বাস করো, একটা সেলুনের মালিক মাত্র লোকটা। বিশ্বাস কাউকেই করি না, আপনাকেও না। তবে ওকে আমার ভালো লোক বলেই মনে হয়। এতগুলো টাকা সৎ অসৎ সবাইকেই লোভী করে তুলতে পারে। প্রচণ্ড পরিশ্রম করে গত 1 বছরে মাঠ $700 জমিয়েছে ও। বোম্যান কিংবা হ্যামিল্টন এর চেয়ে বেশি কিছু জমাতে পারেনি নিশ্চয়। $2.5 লাখ এদের উপর কতটা প্রভাব ফেলতে পারে ভাবো তো। প্রায় সারা জীবনই চোর বাটপারদের সঙ্গে ওঠা বসা করে আসছি আমি, ম্যাম। তাই ভালো মানুষ চিনতে ভুল হয় না আমার। তবে এদের ভেতর কেউই যে টাকার বিনিময়ে বিকবে না তা কিছু বলছি না। আপনার স্বামীর কথা অবশ্য আলাদা। ঘুরে দাঁড়াতে গিয়েও ইতস্তত করল মহিলা। মার্শাল, হোটেলের ওই মেয়েটাকে আশেপাশে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে দেখছি যাকে, এখানে নাকি জায়গা খুঁজতে এসেছে। একটু থামলো রলিন্স। কিন্তু কই, হোটেলে থাকছে না তো। তাহলে কোথায়? জানি না, কিন্তু মহিলাকে তো দেখেছেন, সব সময় পরিষ্কার ঝকঝকে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। নিশ্চয় কাছাকাছি কোনো জায়গা থেকেই আসছে, অথচ আশেপাশে কোথাও ক্যাম্পও করেনি। কোথায় যে থাকছে বুঝতে পারছি না। কাউন্টারে দাঁড়িয়েছিল হ্যামিল্টন। রলিন্স ঢুকতেই চশমার ফাঁক দিয়ে ওর দিকে তাকালো সে, হাসলো। আরে, কি সৌভাগ্য! আমার ছোট্ট দোকানে মার্শালের পা। বলো, তোমার জন্য কি করতে পারি? ক্রেইটনকে খুঁজছি। ক্রেইটন? ওহ, ওর সাথে আজ দেখা হয়নি। দোকানে নেই?
মাথা নাড়ল রলিন্স। হ্যামিল্টনের দোকানের পরিবেশ ভালো লাগছে ওর কাছে। মাঝে মাঝে মনে হয় খুব বেশি চিন্তা করছো তুমি মার্শাল। ভিউয়ার এলে তার সঙ্গে তো আলোচনা করতে পারছই। তোমার কথা হয়তো শুনতেও পারে সে। কি জানি। জানালা দিয়ে বাইরে তাকালো টমাস। দমকা হাওয়ায় ঘূর্ণি খেলো রাস্তার ধুলো। থিতিয়ে এলো আস্তে আস্তে। নিউ ইয়র্কেই আসলে ফিরে যাওয়া উচিত আমার। বিড়বিড় করে বলল। এখানে আসা অবধি নিজের কথা ছাড়া সব কিছুই ভাবছি আমি। ক্রমে নরম হয়ে যাচ্ছি যেন। আসলে ছোট্ট শহর তো, সায় দিল হ্যামিল্টন। আকৃষ্ট করার মতো কিছুই নেই এখানে। কোত্থেকে এসেছো তুমি হ্যামিল্টন? এমনি আরেকটা ছোট্ট শহর থেকে? না, আমাদের একটা রাঞ্চ ছিল, বলল হ্যামিল্টন। ওখানেই জন্ম, ওখানেই বড় হয়েছি। উদয়াস্ত হাড় ভাঙা পরিশ্রম করতাম আর সারাক্ষণ ভালো কোনো জায়গার স্বপ্ন দেখতাম। কল্পনার জাল বুনতাম সৌরভ ছড়ানো অভিজাত রূপসী মেয়েদের নিয়ে। আমাদের রাঞ্চে কোনো মেয়ে ছিল না। মা গত হয়েছে অনেক আগেই। তার চেহারাও এখন আর মনে পড়ে না। বাবার কাছেই থাকতাম আমরা সব কটা ভাই। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। সেজন্যই পশ্চিমে চলে এলে। এখানে আসার আগে এক নদীতে নৌকা চালাতাম। তারপর শিকাগোতে গিয়ে ব্যবসা করে কিছু পয়সা করি জমালাম। সব সময় চারপাশে পয়সাওয়ালাদের ভিড় দেখতাম। ওরা যেখানে যেত পিছু পিছু আমিও যেতাম। দূর থেকে চেয়ে থাকতাম ওদের দিকে। সঙ্গিনীদের নিয়ে নাচের আসরে যেত ওরা। আমার সামনে দিয়ে যাবার সময় তাদের শরীরের সৌরভ নাকে এসে লাগতো। ভাবতাম একদিন হয়তো। হঠাৎ থেমে গেল হ্যামিল্টন। আসলে ছেলে মানুষই বোকামি ছিল সেসব। এখন একটা ব্যবসা আছে আমার, ভালোই চলছে। শিগগিরই ধনী লোক হব আমিও। তোমাদের রাঞ্চটার কি অবস্থা এখন? ভাইয়েরাই বা কোথায়? চোখ তুলে তাকালো হ্যামিল্টন। বাবা বেঁচে নেই। 5 ভাগ হয়েছে রাঞ্চটা। ভাইয়েরা ভালোই আছে সবাই। একজন একটা দোকান দিয়েছে, আরেকজন ব্যাংকের মালিক। ওখানে থাকলে তুমিও হয়তো একজন ব্যাংকার হতে। কিন্তু এসব আর দেখা হতো না। হাতের ইশারায় দোকানের ভেতরে জিনিসপত্র দেখালো রলিন্স। চশমার ভেতর দিয়ে ওর দিকে তাকালো হ্যামিল্টন। সব আমার মোটেই ভালো লাগে না। এসব আমার মোটেই ভালো লাগে না। আরো বড় কোনো শহরে আরো বড় ব্যবসা হবে আমার একদিন, দেখো। হাসলো টমাস। আর সঙ্গে থাকবে সৌরভ ছড়ানো কোনো অপসরী। না কি এর মধ্যে সন্ধান পেয়ে গেছো? মাথা নিচু করে চশমার উপর দিয়ে ওকে দেখলো হ্যামিল্টন। চুপ করে রইল এক মুহূর্ত। তারপর মাথা নাড়ল। একবার ভেবেছিলাম এমন একটা মেয়ের দেখা বোধহয় পেয়েছি আমি। একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল আমার। সেই মেয়েটাই একদিন আবদার করলো বেড়াতে নিয়ে যেতে হবে। আমিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম। সবচেয়ে ভালো কাপড় চোপড় পরে সেজে গুজে বের হলাম ওকে নিয়ে। একসঙ্গে খেলাম, গল্প করলাম। কিন্তু ও কি সব জিনিসের কথা বলল, কিছুই বুঝলাম না আমি। তারপর হঠাৎ যেন বদলে গেল মেয়েটা। একটু থামলো সে। ওই শেষ। তারপর আর কখনো দেখা হয়নি ওর সঙ্গে। সেদিনের খাবারের পেছনে যোগ করলো হ্যামিল্টন। আমার প্রায় 1 সপ্তাহের রোজগার খরচ হয়েছিল। কিন্তু একদিন আবার বলল সে, আর এ অবস্থা থাকবে না। অমন খাবার ইচ্ছে হলে রোজই খাবো। পয়সার জন্যে ভাবতে হবে না।
ওর মতো অনেক মেয়েই তখন আমার সঙ্গে ভাব জমাতে ব্যাকুল হয়ে উঠবে। আমাকে আর ছোট ভাবতে পারবে না কেউ। ওই মেয়েটা কি তাই ভেবেছিল? নিশ্চয়, নইলে দেখা করবে না কেন? দেখা করতে গেলেই বাসায় নেই, কিংবা এখন দেখা হবে না, এসব কথা শুনতে হয়েছে আমাকে। দুঃখজনক, বলল রলিন্স। যে কারো জীবন নেই এমনটি ঘটতে পারে। সাফারের আগেই রাষ্ট্র হয়ে গেল ক্রেইটন নিখোঁজ। কোনো ঘোড়া খোয়া যায়নি। জিনটাও গোলাঘরেই আছে। পিস্তল, রাইফেল সবই আছে ঠিক ঠিক জায়গায়। শুধু ক্রেইটনই উধাও। রেস্তোরাঁতেই ছিল জজ স্যাম্পেল। এ শহরে প্রথম রাতেই ওকে দেখেছে টমাস। রডের প্রসঙ্গে আরেকজন লোকের সঙ্গে আলাপ করছিল। ওকে দেখে মাথা ঝাঁকালো জজ। কর্দমনের জন্যে হাত বাড়িয়ে দিয়ে বলল, মার্শাল, আমি লুথার স্যাম্পেল। ইলিনয়ের জজ ছিলাম, তাই এখনও সবাই জজ বলেই ডাকে। এখানে আসলে একজন লয়ার ছাড়া আমি আর কিছু না। কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছি আর কি। জজ আর কোর্ট দুটোরই দরকার রয়েছে এ শহরে, হয়তো। তবে কি জানো, মাঝে মাঝে মনে হয় একটা শহরের জন্যে কেবল আইনই যথেষ্ট নয়। একটু ছোটোখাটো কিন্তু সুগঠিত দেহের অধিকারী লুথার স্যাম্পেল। পরনে ঢিলেঢালা কোট, একটা ঘড়ি, আর অ্যালোকের দাঁত ঝুলছে কোটের সঙ্গে। বিশাল গোপজোড়া নেমে এসে দুটো ঠোঁট ঢেকে ফেলেছে প্রায়। আমাদের কামারকে নাকি পাওয়া যাচ্ছে না? আশেপাশে কোথাও দেখছি না, কিন্তু কোথাও গেছে বলেও বোঝা যাচ্ছে না। ঘোড়া তো করালেই আছে। টমাসকে নিয়ে একটা টেবিলে এসে বসলো লুথার স্যাম্পেল। ডান হাতের তর্জনীর সাহায্যে ঠোঁটের উপর থেকে গোপ সরিয়ে টমাসের দিকে তাকালো। আমার সঙ্গে দেখা করতে এসেছিল? চারদিকে তাকাতে তাকাতে স্বাভাবিক কণ্ঠে বলল জজ। বলল, রাস্তায় বেঁধে রাখা লোক দুটোর ঘোড়া নাকি হাওয়া হয়ে গেছে। হ্যাঁ। বড় বড় চোখ দিয়ে টমাসকে এক নজর দেখল জজ। শহরের সবগুলো শান্ত কণ্ঠে বলল সে। আস্ত বলে একবার করে ঢু মেরে দেখো না। আস্ত বলে যদি পাওয়া নাও যায়, ঘোড়াগুলো পেলে অন্তত ব্যান্ড দেখে কিছু তথ্য পাওয়া যেত। লাল হয়ে উঠল রলিন্সের চেহারা। তাই তো, আমার মাথায় এলো না কেন কথাটা। হঠাৎ উঠে দাঁড়ালো। যাই, আমি বরং। শহরে এতগুলো আস্তবল আছে, ভাবতেও পারেনিও। 9 নম্বর আস্তবলে এসে দেয়াশালার কাঠির আলোয় ঘোড়ার টাটকা নাদি আর খুরের ছাপ দেখতে পেল টমাস। কিন্তু কোনো ঘোড়া দেখল না। ঘুরে দাঁড়াবে, হঠাৎ একটা জুতোর গোড়ালিতে চোখ আটকে গেল ওর। দীর্ঘ খড়ের পাত্র থেকে উকি দিচ্ছে। তাড়াহুড়ো করে ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছিল কাউকে। খড় সরানোর আগে কাকে দেখবে বুঝে ফেলল রলিন্স। 13। মাথার পেছনে আঘাত করার ফলে বোধহয় অচেতন হয়ে গিয়েছিল ক্রেইটন। এ অবস্থাতেই উপর্যুপরি 3 বার নির্দয়ভাবে ছুরি মারা হয়েছে বেচারাকে। ক্রেইটনের স্ত্রীর কথা ভেবে মন খারাপ হয়ে গেল রলিন্সের। দুঃসংবাদটা বয়ে নিয়ে যেতে হবে ওকেই, এবং এখনই। তবে তার আগে জায়গাটা একটু পরীক্ষা করে দেখা দরকার। ক্রেইটনের হত্যাকারী যেই হোক, এ পর্যন্ত তাকে অনুসরণ করে এসেছিল সে। আর কোথাও হত্যা করে লাশটা এখানে এনে ফেলার সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে। সন্দেহ নেই ঘোড়াগুলো চিনে ফেলার অপরাধেই প্রাণ খোয়াতে হয়েছে নিরীহ লোকটাকে। ঘোড়াগুলো এ শহরেরই কাউকে আঙুল তুলে দেখিয়ে না দিলে খামোখা ক্রেইটনকে হত্যা করা হবে কেন? কিন্তু কে হতে পারে সেই ব্যক্তি? সোজা হয়ে দাঁড়ালো টমাস। ভাবল কিছুক্ষণ। আবার দেশালাইয়ের কাঠি জ্বালাবে
হঠাৎ মৃদু খসখস শব্দে সতর্ক হয়ে উঠল ও। বাইরে থেকে এলো শব্দটা নাকি ভেতরেই? নিঃশব্দে পিছু হটে একটা খোপে হাঁটু গেড়ে বসে পড়ল। হ্যাট করে খোলা আস্তবলের দরজা। এক লাইনে দাঁড়িয়ে আছে স্টলগুলো, মোট 4টে। দীর্ঘ একটা খড়ের পাত্রই চলে গেছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। উল্টো দিকে শুধু দেয়াল। দেয়ালের গায়ে হুকে ঝুলছে পুরনো হারনেস, শিকল এসব। দেয়ালের কাছ ঘেঁষে মেঝেতে পড়ে আছে একটা কাঠের বালতি, পিচফর্ক, চিরুনি, ব্রাশ ইত্যাদি। এখানে ওখানে কাঠের দেয়ালের ফাঁক ফোকর গলে ম্লান আলো ঢুকে নকশা আঁকছে মেঝেতে। আস্তবলের পেছন দিকে একটা জানালা দেখা যাচ্ছে। হত্যাকারী হয়তো ক্রেইটনের সঙ্গেই এসেছিল এখানে, অথবা তাকে অনুসরণ করেছে। ওরই অপেক্ষায় ছিল বোধহয় ক্রেইটন। অপেক্ষা আর শেষ হলো না তার। আবার সেই খসখস শব্দ। 6 শুটারটা বেরিয়ে এলো রলিন্সের হাতে। হঠাৎ খুট করে শব্দ হতেই মাথা তুলে তাকালো। আস্তবলের দরজার একটা কবাট বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। উঠে দাঁড়াতে গেল টমাস। কোনো ফাঁদ নয় তো, নাকি এমনি হাওয়া? 4টে স্টলের 4 নম্বরটায় আছে ও। আচমকা উঠে এগিয়ে গেল দরজার দিকে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল অন্য কপাটটাও। বাইরে থেকে খিড়কি লাগিয়ে দিল কেউ। ছুটে গিয়ে ধাক্কা দিল দরজার গায়ে। এক চুলো নড়ল না দরজাটা। পিছিয়ে এলো টমাস। তারপর ছুটে গিয়ে আবার ধাক্কা মারল। হঠাৎ ভয় হলো, গুলি ছুটে আসে যদি। আবার ধাক্কা লাগালো টমাস। আবার অনড় রইল আস্তবলের দরজা। কিছু দিয়ে ঠেস দেয়া হয়েছে বাইরে থেকে। ঝট করে জানালার দিকে ফিরল টমাস। একেবারেই ছোট। এক মুহূর্ত সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এভাবে কি কাউকে বেশিক্ষণ আটকে রাখা যায় নাকি? ক্রেইটনের লাশটা না থাকলে তো এখনই অনায়াসে বেরিয়ে পড়তে পারত। আর বেরোতে না পারলেই বা কি? কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলেই শহরেরই কেউ খুলে দেবে দরজাটা। দরকার হলে চিৎকার করবে ও, যদি বেঁচে থাকে। কথাটা ভাবতেই নাকে লাগলো ধোঁয়ার গন্ধ। আগুন। শুধু ওকে নয়, প্রমাণসহ ক্রেইটনের লাশও নিশ্চিহ্ন করতে চাইছে কেউ। কে? ছোটাছুটি করে সময় নষ্ট করার মতো বোকামি করতে গেল না টমাস। দোকানপাটগুলো ছাড়া কাছাকাছি কোনো ঘরটর নেই। সেগুলোও প্রায় 50 গজের মতো দূরে। দেয়াল চাপড়ে কারো দৃষ্টি আকর্ষণ করা যাবে না। গুলি করতে হবে, কিন্তু গুলি করলেও মাতালের মাতলামি ভেবে গ্রাহ্যই করবে না কেউ। শহরের উল্টো দিককার দেয়ালের ফাঁক ফোকর দিয়ে ধোঁয়া ঢুকছে অনবরত। গন্ধে বোঝা যাচ্ছে খড়ের গাদায় লেগেছে আগুনটা। প্রথমে প্রচুর ধোঁয়া, তারপর দাউ দাউ করে জ্বলে উঠবে লেলিহান শিখা। এবং আগুনে নয়, ধোঁয়াতে দম আটকেই মারা পড়ে বেশিরভাগ মানুষ। ক্রেইটনের লাশ নিয়েই বেরোতে হবে ওকে। কিন্তু এত তাড়াতাড়ি দরজা খোলা অসম্ভব। কিছুতেই পারবে না ও। কি করা যায় তাহলে? লতিয়ে লতিয়ে ক্রমাগত বাড়ছে ধোঁয়া। ক্রেইটনের লাশের কাছে পৌঁছানোর আগেই কাশতে শুরু করলো টমাস। দম বন্ধ হয়ে আসতে চাইছে। ক্রেইটনের মৃতদেহ খড়ের পাত্র থেকে তুলে টেনে হিঁচড়ে আস্তবলের পেছনে নিয়ে এলো ও। চিলেকোঠা, হ্যাঁ, ওখানেই উঠতে হবে। চিলেকোঠার মুখ থেকে মেঝে পর্যন্ত নেমে এসেছে একটা মই। ওখানকার অবস্থা আরও মারাত্মক হতে পারে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ক্রেইটনের দেহটা কাঁধে তুলে নিল টমাস। এক হাতের সাহায্যে মই বেয়ে উঠতে শুরু করলো। 5টা ধাপ। উপরে এসে ছোট্ট খড়ের গাদায় লাশটা নামিয়ে রাখলো টমাস। ক্রমাগত কাশছে। পানি বেরিয়ে আসছে চোখ থেকে।
জ্বলছে। অন্ধের মতো চালের দিকে হাত বাড়ালো। কাঠের কাঠামোর উপর খড় বিছিয়ে তৈরি চালের খড় টানাটানি শুরু করলো। কাশির দমকে কেঁপে উঠছে সর্বশরীর। অঝরে পানি ঝরছে দু চোখ বেয়ে। হাপরের মতো ওঠানামা করছে বিশাল বুক। অনবরত লাফাচ্ছে হৃৎপিণ্ড। হঠাৎ চাল ভেদ করে বাইরে চলে গেল হাতটা। বৃষ্টির মতো ঝুরঝুর করে ধুলো আর ময়লা পড়ছে গায়ে। ভ্রুক্ষেপ নেই টমাসের। দুহাত একসঙ্গে ব্যবহার করে আরো বড় করলো ও ফোঁকরটা। আগুনে কাঠ পোড়ার শব্দ ভেসে আসছে নিচ থেকে। ঝুঁকে পড়ে ক্রেইটনের শার্টের কলার মুঠি করে ধরল রলিন্স। হামাগুড়ি দিয়ে লাশসহ ফোঁকর গুলে বেরিয়ে এলো। টাটকা হাওয়া নাক মুখ দিয়ে বুকে টেনে নিল ও। আগুনের লকলকে জিহ্বা সবল দিতে চাইছে। পিছলে চালের কিনারে এসে প্রথমে লাশটা ফেললো। তারপর লাফিয়ে নামলো নিজেও। কেউ নেই কোথাও। হাওয়ায় মিলিয়ে গেছে খুনি। পাজাকোলা করে ক্রেইটনের মৃতদেহ তুলে নিল টমাস। হাঁটতে লাগলো ক্লান্ত ধীর পায়ে। দাউ দাউ করে জ্বলে উঠল এবার আস্তাবলটা। হইচই আর চিৎকারে জেগে উঠল যেন পুরো শহর। প্রায় 100 গজ দূরে হবে ক্রেইটনের বাড়ি। সেদিকে পা বাড়ালো রলিন্স। সিঁড়িতে দাঁড়িয়ে জ্বলন্ত আস্তাবলের দিকে তাকিয়েছিল মহিলা। ওকে দেখে ধীর পদক্ষেপে এগিয়ে এলো। মার্শাল? হ্যাঁ ম্যাম, খুন করা হয়েছে ক্রেইটনকে। একটু ভেতরে দিয়ে যাবে ওকে? কিছুক্ষণ থেমে তারপর মহিলা আবার বলল, এসব কি হচ্ছে মার্শাল? জানি না ম্যাম। লাশটা পাবার পরই বাইরে থেকে দরজা আটকে দিয়ে আস্তাবলে আগুন লাগিয়ে দিল কে যেন। ঘরে এনে আস্তে করে ক্রেইটনকে বিছানায় শুইয়ে দিল রলিন্স। খড়ের পাত্রে রেখে ওকে খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আগুন লাগার পরেও ওকে বের করে আনার ঝুঁকি নিলে মার্শাল? আমি? ভুলে যান ম্যাম, ভাববেন না। ক্রেইটনের খুনিকে আমি খুঁজে বের করবই। প্রয়োজন হলে প্রাণ দেব। জ্বলন্ত আস্তাবলের চারদিকে ভিড় জমে গেছে। সেদিকে এক নজর তাকিয়ে রাস্তায় এসে দাঁড়ালো টমাস। ঝেড়ে নিল মাথার টুপিটা। বেশ কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে রাস্তায়। একটা বাকবোর্ডও আছে। ঘোড়ার বাঁধন খুলছিল এক লোক। টমাসের পায়ের শব্দে ঘাড় ফিরিয়ে চাইল। পেনডেলটন। থামল রলিন্স। কি ব্যাপার মিস্টার? কি ব্যাপার মিস্টার পেনডেলটন? আগুন দেখে চলে যাচ্ছেন? ব্যাপারটা কি বলো তো? ঘুরে দাঁড়িয়ে জানতে চাইল পেনডেলটন। কি হয়েছে? ক্রেইটনকে কারা যেন খুন করে গেছে। আস্তাবলে খুঁজে পেলাম লাশটা। তারপরেই খুনিরা আগুন লাগিয়ে দিল আস্তাবলে। আমাকে সহ সব রকম প্রমাণ নিশ্চিহ্ন করার একটা চেষ্টা ছাড়া আর কিছু নয় এটা। আশ্চর্য, লাশটা কই? ওটা নিয়েই বেরিয়ে এসেছি। আচ্ছা, লোমা কোথায়? আসেনি আপনার সঙ্গে? এই সময়ে? ভাবলাম থাকতে পারে। এই সময় মিসেস ক্রেইটনের পাশে একজন মেয়ে থাকলে মনে জোর পেত মহিলা। লোমার কথাই প্রথম মনে এলো। ঠিক আছে, নিয়ে আসবো ওকে। পেনডেলটন চলে যাচ্ছে। বিস্মিত চোখে দেখল টমাস। এরকম মাঝরাতে কেউ বাইরে যেতে পারে ভাবা যায় না। পশ্চিমের শহরগুলো নিউ ইয়র্কের মতো নয়। এখানে সূর্য ওঠার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ে সবাই। পরিশ্রমের মধ্যে কেটে যায় সারাদিন। রাত নামার সাথে সাথে শুরু হয়ে যায় ঘুমানোর আয়োজন। ক্রমশ ছোট হয়ে আসছে বাকবোর্ডের পেছনটা। অনেকক্ষণ ধরে চেয়ে রইল টমাস। তারপর পা বাড়ালো হোটেলের দিকে। ক্রেইটন বেঁচে নেই। ওকেও হত্যা করার চেষ্টা চালানো হয়েছে। হেলাফেলার ব্যাপার নেই আর এখন এটা। সম্ভবত আস্তাবলের দিকে নজর রাখছিল কেউ, নয়তো অনুসরণ করা হয়েছে ওকেও। শেষেরটা হওয়ার সম্ভাবনাই বেশি। হোটেলে
ওর ঘরের জানালা দিয়ে রাস্তার দিকে তাকালো টমাস। ঘরের ভেতর আলো জ্বালেনি বলে রাস্তাটা স্পষ্ট দেখতে পাচ্ছে ও। কিছুটা বিমূর্ত দেখাচ্ছে ওকে। অনুসরণের ব্যাপারে বরাবরই সতর্ক থাকে ও। 5 পয়েন্টসে গড়ে উঠেছে এই অভ্যাসটা। এতদিন বিশ্বাস ছিল ওর অজান্তে ওকে কেউ অনুসরণ করতে পারবে না, অথচ ঠিকই ওকে অনুসরণ করা হয়েছে এবং বুঝতেই পারেনি ও। কাজ ফেলে ওকে পাহারা দেওয়ার জন্যে সময় ব্যয় করছে দুর্বৃত্তরা। তাহলে টনক নড়েছে ওদের। প্রথমে বোম্যানের সেলুনে, তারপর আস্তাবলে পরপর দুবার খুন করার চেষ্টা চালানো হয়েছে ওকে। আবারও চেষ্টা করবে ওরা, এবং শিগগিরই। এবার কোথায়, কখন? ড্রেসিং টেবিলে টুপি রেখে বুট খুলে বিছানার ধারে বসে পড়ল টমাস। এ পর্যন্ত কদ্দূর কি জেনেছে ও? তেমন কিছু না। সন্দেহ করছে গরু কেনার টাকা লুট করার চেষ্টা হবে। শেষ খবর অনুযায়ী আগামী পরশু এসে পৌঁছচ্ছে টাকাগুলো। ওর ধারণা অজ্ঞাত পরিচয় মেয়েটাও এতে জড়িত। ট্রেনের সেই আগন্তুককেও দুর্বৃত্তদের একজন হিসেবে সন্দেহ করছে ও। এত সব কাণ্ড কারখানার পেছনে যারাই থাকুক, স্থানীয় আস্থানা রয়েছে তাদের, এবং স্থানীয় লোকও। এই লোকটাই নাকি লোকগুলো সরিয়ে ফেলেছে ঘোড়াগুলো, খুন করতে চেয়েছে ওকে। ইসরায়েলে বেঁধে রাখা লোক দুটোর কথা ভাবল টমাস। বন্দি হয়ে আছে, অথচ পরোয়াই করছে না। কেমন যেন নির্বিকার। আশ্চর্য ব্যাপার। কারো কাছ থেকে কোনো রকম আশ্বাস পেয়েছে কি ওরা? পায়চারি করতে শুরু করলো টমাস। মেজাজটা বিগড়ে যেতে চাইছে। আর মাত্র একদিন পর টাকা এসে পৌঁছচ্ছে শহরে, অথচ এখনো যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে ও। খাবি খাচ্ছে সন্দেহের সাগরে। মার্ক বিওয়ার না এলে নিঃসন্দেহে অন্য কোনো কৌশলের আশ্রয় নেবে লুটেরারা। কি করে ঠেকাবে? যতটা সম্ভব নিঃশব্দে খাটটা টেনে জানালার কাছে নিয়ে এলো রলিন্স। দুটো বালিশে হেলান দিয়ে বসে চোখ রাখলো রাস্তায়। ইসরায়েলে বাঁধা লোক দুটোকে দেখা যাচ্ছে। মনে হয় ঘুমোচ্ছে। কেউ নেই রাস্তায়। দুর্বৃত্তরা হয়তো এতক্ষণে জেনেও গেছে হামলা চালাচ্ছে না মার্ক বিওয়ার। আচমকা সিধে হয়ে বসল, মাথা উঁচিয়ে। রাস্তার উল্টো দিকে কি যেন দেখছে। ইসরায়েলের একটা লোক। বিছানা থেকে নেমে দ্রুত জামা জুতো পরে নিল টমাস। মাথায় টুপি লাগিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। শূন্য লবি। টিমটিমে আলো জ্বলছে ডেস্কের উপর। আরো গাঢ় করে তুলেছে যেন চারপাশের অন্ধকার। জানালার কাছে এসে উকি দিল। হঠাৎ দেখল হাত বাড়িয়ে কিছু একটা লুফে নেয়ার চেষ্টা করলো লোকটা। পারল না। একটু দূরে ধুলোর উপর পড়ল জিনিসটা। ধুলো আছড়ে ওটা আয়ত্তে আনার আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে। পাই করে ঘুরেই ছুটতে শুরু করলো টমাস। পেছনের দরজায় এসে থামলো 1 সেকেন্ডের জন্যে। তারপরই দরজা খুলে সন্তর্পণে বেরিয়ে এলো অন্ধকারে। ঠিক এই মুহূর্তে দালান কোঠার আড়াল থেকে বেরিয়ে এলো ছায়াটা। দৌড়তে শুরু করলো। এক পলকের জন্যে ছায়াটা দেখতে পেল রলিন্স। সঙ্গে সঙ্গে অনুসরণ করলো ও। শব্দ না করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তারপরও পায়ের আওয়াজ পেল বোধহয় ছায়াটা। ঝট করে পেছনে চাইল সে। মুহূর্তের জন্য হতচকিত ফ্যাকাশে চেহারাটা দেখল টমাস। চিনতে পারল না। তারপরে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে 2 দালানের ফাঁকে হারিয়ে গেল ছায়াটা। ফাঁকা জায়গার মুখে এসে থমকে দাঁড়ালো টমাস। কোনো ফাঁদ নয় তো? পরক্ষণে ঘোড়ার খুরের শব্দে চমকে উঠল। সাথে সাথে ছুটল শব্দ লক্ষ্য করে। কপাল খারাপ। আর একটু জোরে ছুটলে হয়তো ভালো করে একবার দেখা যেত চেহারাটা। ক্লান্ত দেহে হোটেলে ফিরে শুয়ে পড়ল টমাস। বন্দীদের উদ্দেশ্যে কি ছুড়ে দেয়া হয়েছে তাতে তিলমাত্র আগ্রহ নেই ওর।
ভালো করেই জানে ও কি জিনিস পাচার করা হয়েছে। নিঃসন্দেহে একটা চাবি। পালালে পালাক ওরা, পরোয়া করে না টমাস। একদিক দিয়ে ভালোই হবে, ওদের আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। ভোরের নরম আলোয় ঘুম ভাঙল টমাসের। পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তের বাইরে চলে গেছে ভেবে অস্থির হয়ে আছে ও। বিপদ ঘনিয়ে আসছে, অথচ জানা নেই কোত্থেকে কিভাবে আসবে বিপদটা। নাস্তা সেরে বিওয়ারকে যা যা বলেছিল ঠিক সেভাবে সবাইকে তৈরি করতে এখান থেকে ওখানে চরকির মতো ছুটে বেড়ালো ও। প্রথমে কেউ কেউ আপত্তি তুললেও অবশেষে রাজি হলো সবাই। যে কোনো রকম বিপদ মোকাবেলার জন্য তৈরি হয়ে গেল ওরা। নীরবতা নেমে এলো শহরের বুকে। কাজ জমে পাহাড় হয়ে আছে কামারশালায়। করবে কে? ক্রেডিটন তো নেই। কোট শার্ট খুলে চামড়ার অ্যাপ্রন পরে নিয়ে কাজে হাত দিল টমাস। কাজের সময় মাথাটা ওর খেয়ালে ভালো। শারীরিক পরিশ্রম বোধ হয় এক এক করে খুলে দেয় মনের সব দুয়ার। কাজ করতে করতেই হঠাৎ কথাটা মনে হলো। হাতের কাজ শেষ করে ঘোড়াটাকে বাইরে হিসিং রেইলে বাঁধল ও। তারপর রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শহরের কয়েকটা জায়গা আছে যেখান থেকে প্রায় পুরো শহরের উপরে নজর রাখা সম্ভব। বোম্যানের সেলুন সেগুলোর একটা। অ্যাপ্রন খুলে শার্ট কোট পরে টুপি মাথায় রাস্তায় নামলো টমাস। 14। হ্যামিল্টনের দোকানের সামনে মুহূর্তের জন্য থেমে একটু ভাবল রলিন্স। তারপর হিসরেইলে বাঁধা লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ালো। ওদের বাঁধন পরীক্ষা করে বলল, এখনো সময় আছে, মাথাটা একটু খাটাও, বুঝলে? ধরে নিচ্ছি কাজটা ওরা হাসিল করতে পারলো, কিন্তু তারপর কটা টাকাই বা পাবে তোমরা? বলো। ভাগিদার যত কম হবে বকরা তত বেশি হবে না? তর্জনী দিয়ে টুপিটা পেছনে ঠেলে দিল টমাস। ওদের জায়গায় আমি হলে কি করতাম জানো? গোলাগুলি শুরুর সঙ্গে সঙ্গে মুক্ত করে দিতাম তোমাদের। এক ঢিলে দুই পাখি মরত। তোমরা আমাকে সাহায্য করতে গিয়ে হইচইয়ের মধ্যে গুলি খেয়ে পটল তুলতে। অপরাধীরা একে অন্যকে সন্দেহ আর অবিশ্বাসের চোখে দেখে জানে টমাস। সে কথা ভেবেই আবার বলল, যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছ কদ্দূর চেনো তাদের? আমার মতে এখন থেকেই মনে মনে গা ঢাকা দেওয়ার একটা জায়গা খোঁজা শুরু করে দেয়া উচিত তোমাদের। বেটা বলছেটা কি? বুঝছি না। তুমি বুঝতে পারছো কিছু বেন? কাজ ঝাঁকালো বেন। না। শান্তিতে একটু ড্রিঙ্ক করতে এলাম এ শহরে, কি যে শুরু হয়ে গেল তারপর। হাসলো টমাস। সত্যি এ শহরের সব কিছুই কেমন যেন উল্টাপাল্টা। বলল, যেমন ধরো, বাজি রেখে বলতে পারি সারা শহরে যে আমি লোক বসিয়ে রেখেছি জানতে না তোমরা, ঠিক কি না? গোলমাল শুরু হতে যাচ্ছে দেখলেই ক্লোজ রেঞ্জে শটগান আর বাফেলো গান থেকে অবিরাম আগুন ছুটতে শুরু করবে ওরা, বুঝলে? হাতের ইশারায় রাস্তাটা দেখালো রলিন্স। বন্দুকের নাগালের বাইরে 1 ইঞ্চি জায়গাও নেই। 20 থেকে 50 গজ দূরে দূরে বসে আছে এক একজন। গুলি করতে হাত নিষ্পিস করছে ওদের। রক্তগঙ্গার ঠিক মাঝখানে খাবি খেতে যাচ্ছ হে তোমরা। নড়ে চড়ে বসল বেন। আসল কথাটা বলে ফেলো তো। গোলাগুলি শুরু হওয়ার আগেই নিজেদের মুক্ত করতে পারলে কেটে পড়ো, ব্যাস, আর কিছু না। কথা শুনে তো মনে হচ্ছে সবই বুঝে গেছো। কিসের? কে জানে। মাথা ঝাঁকালো টমাস। ঠিক বলেছ। তোমাদের বলছি কেন জানো? আসলে তোমাদের ঠিক খারাপ লোক বলে মনে হয় না। মুফতে কিছু টাকা কামাতে গিয়েছিলে, এই যা। তাছাড়া লাশের সংখ্যা বাড়িয়েই বা কী লাভ? সরানোটা মহা ঝামেলার ব্যাপার। লাশ নিয়ে আমরা কি করব শোনো? বড় সাইজের একটা গর্ত খুঁড়ে সব কটাকে একসঙ্গে পুঁতে দেব।
তারপর ভুলে যাব ওটার কথা। দোকান খুলতে এগিয়ে আসছে হ্যামিল্টন। তার উদ্দেশ্যে মাথা ঝাঁকালো টমাস। কি খবর বলে বেনদের দিকে ইঙ্গিত করলো। বেচারাদের খাওয়াতে নিতে এলাম। তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালো হ্যামিল্টন। চেহারা দেখে তো মনে হচ্ছে পার বদমাস এক একটা। বলল সে, সাহায্য লাগবে? না না, একাই পারবো। অতটা খারাপ নয় এরা, হ্যামিল্টন। বেপথু অভূত ছোকরা। তাছাড়া বেশিক্ষণ তো আর আমাদের সঙ্গে থাকছে না। শেষ খাওয়াটা না হয় একটু আরামেই সারুক। হা হা, এই বয়সেই প্রাণ খোয়াতে হচ্ছে বেচারাদের। চুক চুক। সে কি, ফাঁসি দেবে নাকি এদের? সানা বড়া হয়ে গেল হ্যামিল্টনের চোখ। আরে না না। চেহারায় দুঃখের ছাপ পড়ল টমাস রলিন্সের। তার দরকারই হবে না। কারো প্রয়োজন ফুরিয়ে গেলে, বুঝলে না, কাজের জিনিস লোকে ফেলে দেয় কখনো কখন। আবার ওকে এক নজর দেখলো হ্যামিল্টন। ও, খুব নরম দিলের মানুষ তুমি। ঠিক আছে, তাহলে পেট পুড়ে খাইয়ে দাও ওদের। টাকা পয়সার ব্যাপারে কথা উঠলে আমি আছি। বেন, বলল টমাস, তুমি আগে। দাড়িওয়ালা মোটা লোকটা ঝট করে উঠে বসলো। একসঙ্গে নিচ্ছ না আমাদের? হাসলো রলিন্স। ঝুঁকি আছে না তাতে? ওহো, একজন একজন করে। কথায় বলে 2 পাঠ, জানো না? শুধু আমরা দুজন। আলাপ করতে সুবিধে হবে। আমার খিদে নেই, বলল বেন। চুক চুক, তবু খেতে হবে। রেল থেকে হাতকড়া খুলে বেনের দুহাতেই হাতকড়া এঁটে দিল টমাস। চলো বেন। আর তুমি। কাঁধের উপর দিয়ে অন্যজনের দিকে চাইল। একটু বসো, বেনের সঙ্গে কটা কথা সেরে আসছি, তারপর তোমার পালা। রেস্তোরাঁয় বসে খাবার ফরমাশ দিয়ে 2 কাপে কফি ঢালল টমাস। কাঁচা টাকা কামাতে চেয়েছিলে, বুঝতেই পারোনি কিসের পাল্লায় পড়েছ। লজ্জা হওয়া উচিত তোমাদের। লম্বা চেহারায় সাপের চোখের মতো কালো চোখ জোড়ায় প্রায় নিষ্পলক দৃষ্টি। প্রচণ্ড রাগ নিয়ে চারদিকে চাইল বেন। উফ, চুপ করো তো। হাসলো টমাস। আহা, তোমাদের ভালো চাইছি, আর আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার। অবশ্য এটাই দুনিয়ার নিয়ম। এ লাইনে কাউকেই বিশ্বাস করার জো নেই যে। আসল কথা কি জানো? ইচ্ছে করেই ধরিয়ে দেয়া হয়েছে তোমাদের। কিভাবে জানলাম শুনবে? তোমাদের ভেতরকারই ভিন্ন মতলবওয়ালা একজন বলেছে। টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে সটকে পড়বে এরাই। দুর্দান্ত একটা বাটপাড়ি হতে যাচ্ছে এখানে। তোমাদের ঠকানোর কথা ভাবছে যারা, তারা নিজেরাই মহা ঠকতে যাচ্ছে। মন গড়া কথা বলে বেনের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দিতে চাইছিল এতক্ষণ টমাস। হয়তো অসতর্ক মুহূর্তে এমন কিছু বলে বসবে, কোনো একটা সূত্র মিলে যাবে। কিন্তু হঠাৎ মনে হলো, সত্যি সত্যি এমন কিছুই হতে যাচ্ছে কি? আরও অনেকের মতো এরাও চুনোপুটি ছাড়া আর কিচ্ছু না। কিন্তু নাটের গুরুকে কারা? কি করে ফায়দা লোটার কথা ভাবছে তারা? জবাব না দিয়ে নীরবে খেয়ে চলল বেন। ভাবছে। হঠাৎ চামচ নামিয়ে রেখে চেঁচিয়ে উঠল সে। ধুত তো, নিয়ে চলো আমাকে। উঠে দাঁড়ালো টমাস রলিন্স। ভুল সবারই হয়, মন্তব্য করল ও। কিন্তু বুদ্ধিমান মাত্রেই সময় মতো ভুল শুধরে নেবার চেষ্টা করে। বেনকে আবার হিসড়ে এলে আটকে দিল টমাস। তারপর খাওয়াতে নিয়ে এলো অন্যজনকে। রেস্তোরাঁয় বসে তাকেই বলল ফরমাশ দিতে। বিনা আপত্তিতে ফরমাশ দিল লোকটা। বেন তোমাকে কি বলেছে জানতে চাইল সে। সন্দেহ জল জল করছে দু চোখে। বেন, কই কিছু না তো। বলবে কি? কিছু জানলে তো। সত্যি বলতে কি, তোমরা কেউই কিছু জানো না। তোমাদের নেয়াই হয়েছে একটা গোলমাল পাকিয়ে পৈতৃক প্রাণটা খোয়ানোর জন্যে। হাসল টমাস। এখানে
ধুলোয় গড়াগড়ি যাবে তোমাদের লাশ। টাকা নিয়ে ওদিকে পাখি উড়ে যাবে নাগালের বাইরে। কিসের টাকা? কি বলছো? মাথা মুন্ডু কিছুই বুঝছি না ছাই। খাও তো, বুঝতে হবে না, বলল টমাস। আমার আর কিছু জানতে বাকি নেই। কিছুই বলল না টমাস, কোনো প্রশ্নও করল না। ফলে স্বভাবতই উদ্বিগ্ন হয়ে উঠল বেচারা। প্রশ্ন করলেও এতটা উদ্বিগ্ন হতো না সে। অবশেষে টমাস বলল, দেখলে কিন্তু মনেই হয় না তুমি একজন কাউহ্যান্ড। নির্জলা মিশে কথা। কি করো তুমি? রেলওয়েতে আছো নাকি? হুঁ। ঝাঁঝালো কণ্ঠে স্পষ্ট বিরক্তি প্রকাশ করলো লোকটা। কাউহ্যান্ডের কি করছো জানো? টেক্সাসের অনেক বড় বড় রাঞ্চে কাজ করেছি আমি। তাদের জিজ্ঞেস করে করোগে, দেখবে। সবাই বলছে বিনি। আচ্ছা আচ্ছা, বুঝলাম বিনি, তুমি কাউহ্যান্ড। কিন্তু আমি তো জানতাম কাউহ্যান্ডরা জানে একটা ঘোড়া একবার কেউ দেখলে ওটার ব্যান্ড আর সহজে ভোলে না। অথচ তোমরা কি না রাস্তার মাঝখানে ঘোড়া ফেলে। ব্যান্ডেরই বা কী বোঝো তুমি? তাছাড়া চাইলেই তো যে কেউ ঘোড়া ধার করতে পারে। ও, তা তো বটেই। নিখোঁজ ঘোড়াগুলো ওর এখনও কোনো খোঁজ মেলেনি। ভাবতে ভাবতে বলল টমাস। ক্রেইটনের লাশ উদ্ধার করতে গিয়ে উত্তেজনায় উত্তেজনার বশে খেয়ালই ছিল না ওগুলোর কথা। কোথায় থাকতে পারে ঘোড়াগুলো? দু তিনটে জায়গা ছাড়া আর কোথাও খুঁজতে বাকি নেই। ও কেমন আছে? একটু থমকে গিয়ে আবার বলল বিনি। মানে যাকে গুলি করলে? বেঁচে আছে, সেই থেকে প্রলাপ বকছে এখনো, জ্ঞান ফেরেনি। কথা শেষ না হওয়া পর্যন্ত বোধহয় বেহুশি থাকবে। মোটা মোটা ভুরু কুচকে ওর দিকে তাকালো বিনি। আচ্ছা, কথা শোনার এতই স্বাদ? ঠিক আছে, চেষ্টা করে যাও, কোনো ফায়দা হবে না। কফি শেষ করে হাতের পিঠে মুখ মুছল বিনি। আর কতক্ষণ ওখানে ফেলে রাখবে আমাদের? কাজ ঝাঁকালো টমাস। ওরা কখন মরার জন্যে ছাড়িয়ে নেবে তোমাদের আমি কি জানি। মরবেই যখন, খামোখা আর বিচার টিচারের ঝামেলায় যাব কোন দুঃখে? তোমাদের ছাড়িয়ে নেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে গোলাগুলি। যা করার ওরাই করবে। এই ওরাটা কারা? কেন তোমার দোস্তরা, যারা তোমাদের ঝামেলায় ফেলে এখন আর টিকিটিও দেখাচ্ছে না। উঠে দাঁড়ালো রলিন্স। চলো রেখে আসি তোমাকে। কোনো কাজই হলো না তোমাকে দিয়ে। প্রাণ বাঁচলে এসে পড়ো। সপথিব হাসি হাসল টমাস। লোক লাগবে আমার, তোমাকেই নেব। বুঝতেই তো পারছো, গোলাগুলিতে কেউ না কেউ মরবেই। খুনের দায়ে অপরাধীদের ফাঁসি দিতে হবে না। বেনের কাছাকাছি বিনিকে হিসড়েইলে আটকে দিল টমাস। তারপর হাঁটতে হাঁটতে রাস্তায় উঠে এলো। চিন্তায় ফেলে দিতে পারলে দুজনের একজন হয়তো মুখ খুলতেও পারে। আর কিছু না হোক, অন্তত সন্দেহের বীজ বুনে দেয়া গেছে ওদের ভেতর। সুন্দর সকাল, টাটকা হাওয়া বইছে। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে খণ্ড খণ্ড সাদা মেঘ। রাস্তায় দাঁড়িয়ে নিউ ইয়র্কের কথা ভাবল টমাস। মাত্র কদিন আগে শহরটা ছেড়ে এসেছে ও। আশ্চর্য, এখনই কেমন যেন ধোয়াটে হয়ে গেছে সব চিঠি। সেই বুড়োটা এখন পাশে থাকতো যদি। ফ্রিম্যান কিংবা হেনরি থাকলেও হতো। আচ্ছা, কেমন আছে এখন হেনরি? আর কাররা, ওরা কি করছে? পালিয়ে আসার পর কি ঘটেছে ওখানে? এদিকে পশ্চিমে কাদের সঙ্গে নাকি খাতির আছে কারদের। এদিকেই কোথায় নাকি এক রানসারকে লোক পাঠিয়ে জমি জবরদখলে সাহায্য করেছিল ওরা। ওকে খুঁজে বের করতে হয়তো সেই রানসারের সাহায্য নেবে তারা। মিসেস ক্রেইটনকে দেখে এগিয়ে গেল টমাস। ম্যাম, থামল মহিলা। ক্রেইটনের সঙ্গে কাজ করার সময় দোকানটার অর্ধেক আমার কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ও। আপনার আপত্তি না থাকলে সব ঝামেলা চুকে যাবার পর অর্ধেক কিংবা পুরো দোকানটাই কিনে নিতে চাই আমি। ঘোরাও। বেঁচে থাকলে তোমার কথা শুনে কি যে খুশি হতো।
কতবার যে তোমার কাজের তারিফ করেছে। একটু থামলো মহিলা, তারপর বলল, সবসময় নিজেকে একজন কিস কিসানি ভেবে এসেছি এতদিন, কখনো কারো খারাপ চাইনি। কিন্তু এখন আমি আমার স্বামীর হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই, মার্শাল। তাই হবে, কিন্তু এখন এ নিয়ে কোনো কথা বলবেন না। শহরেরই কেউ জড়িত আছে এসবে, কে এখনো জানতে পারিনি। চলে গেল মিসেস ক্রেইটন। রলিন্সের দৃষ্টি কিছুক্ষণ অনুসরণ করলো তাকে। বড় ভালো লোক ছিল ক্রেইটন, তার এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যায় না। স্টেশনের দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল ও। লুক শর্ট আসছে এদিকেই। ভাবলাম দরকার হতে পারে, তাই কাজের ছুতোয় এসে পড়লাম। একা? ঘোড়ার পিঠ থেকে ওর দিকে তাকালো লুক শর্ট, চোখের কোণে ভাঁজ। বেশ ভোরেই বেরিয়ে পড়েছি। একাই এসেছো নাকি তুমি? টমাস নাসরবান্দা। পেন ডেলটন এখন মহাব্যস্ত, পরে আসবে বলেছে। ছেলেটাও ব্যস্ত রাঞ্চের কাজে। অপেক্ষা করল রলিন্স। লুক শর্ট আর কিছু বলছে না দেখে অবশেষে বলল, ট্র্যাকিং করতে পারো তুমি লুক? এই এক আধটু। কাকে টেইল করতে চাইছো? কয়েকটা ঘোড়ার, 3জন লোকের শহরে আগমনের ব্যাপার জানালো রলিন্স। ওদের একজনের ঘোড়ার মার্ক বিওয়ারের ব্যান্ড ছিল, তাও বলল। ওহো, ও পথে ভাবতে যেও না। কয়েকটা ঘোড়া এখানে ফেলে দিয়েছিল বিওয়ার, মানে ওর ভাই। ওখানকারই কেউ হয়তো রেখে দিয়েছিল এখানকারই কেউ হয়তো রেখে দিয়েছিল সেগুলো। মাথা ঝাঁকালো রলিন্স। আচ্ছা ঠিক আছে, ঘোড়া রেখে রেস্তোরাঁয় এসো, কথা আছে। মাথা দুলিয়ে সায় দিল লুক। আচ্ছা, তুমি যা তুমি যাও, এখনই আসছি আমি। ঘোড়াটা ক্রেইটনের কাছে। ক্রেইটন মারা গেছে, খুন করা হয়েছে ওকে। কি বললে? না, অবাক হচ্ছি না। ভালো লোক ছিল তো, বড় বেশি ভালো ছিল লোকটা। রেস্তোরাঁয় ঢুকেই মেয়েটাকে দেখতে পেল টমাস। ওর দিকেই মুখ করে বসে আছে লোমা পেন ডেলটন, ঠোঁটে হাসি। কি খবর, অবাক হয়েছ মনে হচ্ছে? লুক বলেনি তো? জানলে তো। চেয়ার টেনে বসলো টমাস। চোখ তুলে তাকালো লোমা। একাই চলে এলাম তোমাকে দেখতে। আমাকে? হ্যাঁ, শুনলাম বিপদে পড়েছিলে তুমি। হ্যাঁ, সামান্য। ক্রেইটনের মৃত্যুর পর মিসেস ক্রেইটনের কাছে তোমার থাকার কথা বলেছিলাম। দুঃসময়ে পাশে মেয়ে থাকলে কত উপকার হয় সে তো জানোই। ভাবলাম, ভাই যখন আছে আমার আর কি দরকার। তাই বাবা বলেছে, যদিও তবু আসিনি। ভাই? কেন জানো না? টেলিগ্রাফার মানে স্টেশন এজেন্টই তো তার ভাই।